ইয়াং ম্যান, আঙুর তোমার বাড়ির বউ ঝিঙের থেকেও লাজুক। মেয়েরা সামনে পড়লে সেই যে মাথা নত করলো, তুফান বয়ে গেলেও ঘাড় তুলে তাকাবে না। আমি ওকে বলে দিব তোমার বাড়িতে উঠতে। এবার তুমি যেতে পারো। নরিচ বিরক্ত হয়ে পড়ে, তবে ভদ্রলোকের কথার পৃষ্ঠে আর কিছু বলে না। কামরা থেকে বেরিয়ে আসে পশ্চিমের কোণে এক দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করে নাওরিজ। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে এক মুসলিম। তাকে ভোজন করাচ্ছে সাদমান সাদিক। ঘেমে নিয়ে একাকার। মুসলিমের চর্বি ধরা ফর্সা শরীরে রক্তিম আলপনা আঁকা হচ্ছে। মুখ হাত পা বেঁধে থাকায় বেচা ঠিকমতো আনন্দ প্রকাশ করতে পারছে না। নাওরিচের হাতের মেশিন গানটা অপরাধীর কপাল বরাবর তাক করে বলে, কেন অহেতুক পরিশ্রম? কপাল বরাবর ঠুকে 3.5 হাত গোরস্থানে পাঠিয়ে দিন। মামলা ডিসমিস। সাদমান বিরতি নেই, মুখে পানির ছটা দিয়ে বলে, আগে তো ওর 14 গোষ্ঠীর খোঁজ নিই, তারপর একসাথেই পাঠাবো। রাত বিরাতে ছিনতাই করে শালা রাতারাতি সাহেব বনে গেছে। বাড়িতে তল্লাশি চালিয়ে টাকার বস্তা সহ দেশি অস্ত্রশস্ত্র জব্দ করেছি। টাকার পাওয়ারের গ্যাং বানিয়ে মানুষের বাড়িতে গিয়ে দিনে দুপুরে ডাকাতি করে আসে। তো কর ডাকাতি। যুবতী মেয়ে দেখে জিভে জল কেন এসেছিল শালা মাদার চোদ। আবারও তেরে গিয়ে কয়েক ঘা লাগিয়ে আসে। নরিচ ঘাড় ডলে, একে বাঁচিয়ে কেন রেখেছে? সে হলে তখনই খতমের দোয়া পড়িয়ে দিত। সাদমান ভাই, ওই আঙুর কে পাঠিয়েছে সরোজপুরে? আমি না, কখন আবার ওকে ঠুকি দিই। শালা এখানে এসেছি থেকে পেছনেই পড়ে আছে। ওকে কোনোভাবে ফেরত আনা যায় না? নরিচের কথাই সাদমান বাঁকা চোখে চাই। আঙুর ফল টক বাট উপকারী। ওকে রেখে দাও, কাজে লাগবে। কর্নেল তাহের মেয়াজি হাত ঢুকিয়ে এমছে মানে আমি কিছু করতেই পারবো না রিজ। সে যাক, রওশন ফোন করেছিল, তোমাকে জলদি হসপিটালে যেতে বলল। গো ফাস্ট, সামন ওয়েটিং ফর ইউ। নরিচ প্রশ্নাত্মক চাহনিতে চায়, তবে সাদমানের মাঝে জবাব দেওয়ার ভাব পরিলক্ষিত হয় না। বিধায় নরিচের উদ্দি ছেড়ে প্রস্থান নেয়। হাসপাতালের 3য় তলায় 345 ও 346 নম্বর কামরা বুক করা হয়েছে। নরিচ চিন্তিত বদনে 3য় তলার কাঙ্ক্ষিত দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে চেনা পরিচিতদের কথোপকথন কানে বাজে বিধায় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। চাচি আম্মা, রওশন আপার বিছানায় ঘুমন্ত রূপসা, আর সবশেষে নজর বিদ্ধ হয় এক কোণে ঘোমটা টানা এক নববধূয়াকে, যাকে বাসরাতে ফেলে আসতে বাধ্য হয়েছিল। সে নজর সরিয়ে বাবার দিকে তাকিয়ে শুধালো, কখন এসেছেন আপনারা? সুরালা আড়ে আড়ে চাই নওরিচের দিকে। ভাব দেখো জনাবে, তাকাচ্ছে না। কদিনের মুখের কি হাল হয়েছে? নোমান মাহবুব ছেলের প্রশ্নের জবাব দেন, এসেছি ভর দুপুরে। আমি কোথায় থাকেন বলেন তো আব্বাজান? অসুস্থ শরীরটাকে একটু তো বিশ্রাম দেবেন না? কোথায় ছিলেন? দরকার ছিল আব্বা। একটু পরেই তো আজান হবে। ইফতারের বন্দোবস্ত করা হয়েছে নাকি আমি যাব আনতে? নোমান মাহবুবের প্রশ্ন আলগোছে উপেক্ষা করে প্রসঙ্গ বদলায়। নোমান মাহবুব বুঝতে পারেন, তবে এদিকে আর না গিয়ে বলেন, আপনার আম্মা সবাই পাঠিয়ে দিয়েছে। সামিনা, ইফতারের ব্যবস্থা করো। সামিনা বেগম উঠে আসবে সুরেলা আগ বাড়িয়ে ইফতারের জোগাড় করে। ব্যাগ হতে টিফিন বক্স সহ পলিথিনে ইফতারের সরঞ্জাম বের করে বড় থালে সাজায়। স্টিলের ক্যারিয়ার খুলতে অসুবিধায় পড়ে সুরেলা, খুলছে না। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ চোখে চাই তার জনাবের পানে। নরিজের থমথমে চাহনি সুরেলাতে নিবদ্ধ। আটপৌরের শাড়ি গায়ে শালীনভাবেই জড়িয়ে, মাথার ঘোমটাটাও হেরফের করছে না। তবে তার শক্ত চাহনি উজ্জ্বল শ্যামলা বাহুতে নিবদ্ধ। দাও আমি খুলে দিই। রওশনের কথায় সুরেলার বাহু হতে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকাই নরিচ। সুরেলা মুচকি হেসে তার দিকে বাড়িয়ে দেয়। রওশন খুলে দিলে হেসে ছোট্ট করে ধন্যবাদ জানাতে ভুলে না। প্রতি উত্তরে রওশন মলিন হাসল। নোমান মাহবুব ছেলের শক্ত চাহনি খেয়াল করেন, গলা খাকারি দিয়ে বলে, আব্বাজান, আপনি রোজা আছেন? নরিচ না বোধক মাথা নেড়ে বলে, ক্ষত হতে ব্লিডিং হয়। আমি ফ্রেশ হয়ে আসছি, আপনারা ইফতার সারুন। বলে উঠে পাশের কামরায় চলে গেল নরিচ। কামরার পরিবেশ হুট করে বদলে গেল। রওশনের মুখটা গম্ভীর হয়ে ওঠে।
নোমান মাহবুব। সামিনা বেগমের স্বাভাবিক মুখোপয়ও থমথমে। সবে অজ্ঞত সুরেলার হাসিমুখ ইফতার সাজিয়ে পরিবেশন করে সামিনা বেগম সুরেলার পাশেই বসে বলে, সুরেলা রিজকে সাহায্য করো গিয়ে। গত সন্ধ্যায় সেলাইটা কাটা হয়েছে, ঘা আবারও জেগে উঠেছে যেন। যাও যাও। সুরেলা ভারী ইতস্তত বোধ করে লজ্জাও লাগছে যেতে। শ্বশুরমশাই রওশন ভাই ওখানে যে বসে, আর সে পরের কাছে যাবে। তবে চাচি শাশুড়ি জোড়াজড়িতে সুরেলা আস্তে ধীরে উঠে চলে যায় অপর কামরায়। দরজা খোলা থাকায় অনায়াসে প্রবেশ করে। ভদ্রলোক বিছানার পাশেই দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছে। সুরেলা পা টিপে টিপে সম্মুখে দাঁড়ায়, মাথার ঘুমটা আরেকটু টেনে লাজুক হেসে ডাকে, সাইমুমের আব্বা। শার্টের বোতামে থাক স্থূল যুগল চমকায়। চলমান কাজ অর্ধপূর্ণ অবস্থায় স্থগিত রেখে হাত নামিয়ে নেয় গম্ভীর মুখে। সুরেলা ভুরু নাচিয়ে হাসে, দুকদম এগিয়ে এসে শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। সরু নাকটা এগিয়ে নেয় ব্যক্তিগত পুরুষে, ঘমাক্ত শরীরে ঘ্রাণ শুষে নেয় সঙ্গোপনে। চঞ্চলা গলায় বলে, আমি তো ভাবছিলাম হুট কইরা আপনার সামনে আইসা চমকাই দিব, কিন্তু হায় ভদ্রলোক তো লাপাত্তা, কোথায় গেছিলেন? নরিস তার কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন সুরে, ব্লাউজের হাতা এত ছোট কেন সুরেলা? আমার আলমারিতে 7টা সেলাইকৃত ব্লাউজ আছে, তার একটাও এটা না। সুরেলা কেঁপে উঠে ধারালো গম্ভীর গলার পৃষ্ঠে। ঘোরের মাঝে জবাব দেয়, ডান এটা মা বানাই দিছে। ওগুলো ফুল হাতার, গরমে ফুল হাতার ব্লাউজে অস্থির অস্থির লাগে তাই। বাহুতে আঁচড় কাটে নরিজ, পরপর বাম বাহুতে। সুরেলা নিজ বাহুতে হাত বোলায়, লেগেছে ভালোই। তবে ওই গম্ভীর শান্ত চাহনি প্রেক্ষাপটে মাথাটা নত হয়ে আসে, চোখ ভরে ওঠে অভিমানে। তার অশ্রুতে নরিজ গলল না, শক্ত গলায় বলল, খানবাড়ির বড় বউ তুমি, তোমার চলাফেরা আচার আচরণ থাকবে নিখুঁত, কেউ আঙুল না তুলতে পারে। শালীন পোশাক মানুষের শালীন ব্যবহারের একাংশ, আগে খেয়াল রাখবে। বলে নওরিজ ওয়াশরুমে চলে যায়। সুরেলার নাকের পাটা ফুলে ওঠে, রাগ হয় আকাশচুম্বী। সে অশালীন পোশাক পরেছে, এটা অশালীন। শুধু ব্লাউজের হাতাটা কুনিয়ে 4 আঙ্গুল উপরে, তাও শাড়ির আঁচলে ঢেকেই থাকে। কাজের সময় দেখা যায় শুধু আঁচলে বাঁধন ছাড়া চোখের পানি মুছতে থাকে অনবরত। আসার পথে কতই না স্বপ্ন পুনে এসেছিল এসব, সব এক নিমিষেই উবে গেল কাদা মাখামাখি শরীরে। বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে গফুর মিয়া। কাঁচিটা রোয়াকে রেখে মাটিতে বসে হাঁক ছালো। সোহাগের মা, কই গেলি? এক গ্লাস পানি দে তো। ভেতর থেকে জবাব আসে, আনছে পানি। গফুর মিয়া মাথার মুড়ি টুপি খুলে গামছার ঘমার্ত মুখ মুছতে থাকে। সোহাগের মা পানি এনে ঠাস করে রাখে মাটিতে, বিরক্ত সুরে বলে, রোজার দিনে হাত সাইরা পানি চান, তাও রোজাদারের থেকে লজ্জা করে না? বুইরা বেড়া, কদিন পরে এই কবরে যাইব, তাও ইবাদত বান্দিগির নাম নাই। এই চড়া রোদে সারাদিন খেতে নিড়ানি দিচ্ছি, রোজা রাখলে তো শরীর চলতো না। আপনারে কইছে রোজা রাখলে আল্লাহ শক্তি দিতই। গফুর মিয়া হাসেন। সোহাগের মা মুখ বাঁকিয়ে বলে, হাসেন, দাঁত বাইর কইরে হাসেন। পরপারে আল্লাহ যখন হিসাব চাইব, তখন মাথায় হাত পাছায় হাত দিয়ে হাজারি কইরেন। আহা, রাগেশ কেন সোহাগের মা? আচ্ছা, আজ শেষ রাইতে ডাক দিস, থাক মুনি রোজা। গফুর মিয়া কথা শেষ হতে না হতেই সোহাগের আগমন ঘটে। গফুর মিয়া ছেলেকে কাছে ডাকেন, পাশে বসে পিঠে দুইয়ে বলেন, কই ছিলিরে গেধা? বাপ বেটা মিলে খেতে গেলে এক বেলায় কাজ ফুরাইয়া যাইতো। সোহাগ নাক ডোলে ঘন ঘন, কপাল কুচকে মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, বন্ধুরা মিলিয়া পড়তেছিলাম, বহুত কঠিন পড়া বুঝলা আব্বা। ওরে বেকেরে কোচিংয়ে ভর্তি হইব, 3000 টাকা লাগবো। গফুর মিয়া স্ত্রীর পানে তাকায়। 3000 টাকা তো অনেক তাদের কাছে, সে দ্বিধা নিয়েই শুধায়, আব্বা, 3000 তো মেলা টাহা, হেত টাহা পামু কই? না পড়লে হয় না, টানাটানির মধ্যে আছি,
ঝড়ে সব ধান শুকাইয়া পড়ছে। কেদাই চালনায় উঠবো কিনা? আব্বা পড়াশোনা কইরা অনেক বড় হবো, চাকরি করবো, তখন কত টাকা কামাবো। ছেলের কথায় গফুর মিয়ার উজ্জ্বল চোখে চায়, ছেলের পিঠ চাপড়ে বলে, এই না হলো কথার মতো কথা। আমি একটা ব্যবস্থা করমুনি, তুই খালি পড়ালেখায় মন দে বাপ। শখ হাসি মুখে মাথা নাড়ে, আবারও নাক ডলে মাথার চুল টানে, তবে মুখে হাসি লেপটে গফুর মিয়া ছেলের কপালে হাত রাখে। গেদার দেহি ঠান্ডা লাগছে, মাথা ধরছে বাপ। ও সোহাগের মা গেধার মাথায় সরিষার তেল ঘষা দে, গরম গরম কয়েক নলা ভাত খাওয়াইয়ে ওষুধ দে চট জলদি। শখের মাও ব্যতিব্যস্ত হয়ে পড়ে। একটা মাত্র কলিজা তাদের, 7 রাজার ধন। ছেলেটা কিছু হলে মনে হয় কলিজা ছিঁড়া নিতাছে কেউ। সন্ধ্যার পরপরই হাসপাতাল থেকে ছবি শ্বশুরবাড়ির পথ ধরে সুরেলা, সঙ্গে তার জনাব। শ্বশুরমশাই বাড়ির পথে রওনা দিয়েছেন। চাচি শাশুড়ি রওশন ভাই হাসপাতালে আছে, তারাও সেখানেই থাকবে। মাঝে বাহাত ঢুকায় সাদমান তুলা ভাই, ফোন করে তাদের বাড়িতে যেতে বলে। ওনার মানা কি রিজের বউকে দেখবে অতি সত্বর, তাই তাদের পথ চলা। বর্তমানে ঢাকার যানজটে আটকে আছে সে মোটর বাইকের পেছনে আসনে বসে। হাতটা জনাবের কাঁধে থাকলেও দূরত্ব রয়েছে দুজনের মাঝে। শুধু কি দূরত্ব, দীর্ঘক্ষণ নীরবতা আর মান অভিমান। সুরেলা হামি তোলে বারবার, ঘুমিয়ে চোখ বুজে আসছে তার। চোখ খুলে রাখা দায় ডুলু ডুলু চোখে হেলে পড়ে। বাইকের আয়নায় খেয়াল করে নওরিজ গমগমে আওয়াজে বলে, ঘুম পাচ্ছে? পিঠে মাথা ঠেকিয়ে ঘুমাও, আমি আছি তো। সুরেলা সজাগ হয়, সিনা টান টান করে বসে রসকসীন গলে জবাব, আলগা পিরিতি জাহনের দরকার নাই। সামনে ডাস্টবিনের ময়লায় এক পাগলি শুয়ে থাকে, বেশি কথা বললে তার কাছে রেখে যাব। তেরামি করো না। বলে নওরিজ কাঁধে থাকা শরীরের হাত সজোরে টেনে কাছে আনে। সুরেলা আশ্রে পড়ে বলিষ্ঠ বুকে, সাথে আটকে ওঠে। পিঠে আঘাত পেয়েছিল জনাব। পিঠে ব্যথা না? না। সুরেলা গা ঘেঁষে বসে, এক হাতে বলিষ্ঠ মিথিন পেট জড়িয়ে পিঠে মাথা রাখে, চোখ বুজে নেয় প্রশান্তিতে। একটু আগেও ঘুমে চোখ অন্ধকার দেখছিল, অথচ এখন ঘুম উধাও। অসহ্যনীয় পৌরশালী ঘুম ঘুমাতে দেয়। সুরেলা নাক ঠেকিয়ে ঘ্রাণ শুষে নেয়, মাতাল করা ঘ্রাণ তাকে বড্ড টানে। পিঠে গাল ঠেকিয়ে সামনে তাকায়। বেবি ট্যাক্সির ওপাশের বাইকে কপত যুগল শাড়ি পরিহিতা মহিলাটি খোলা চুলে পুরুষটির কাঁধে তুতনি রেখে হেসে হেসে গল্প করছে। মাঝে মাঝে পুরুষটার চুলের ভাঁজে হাত গলিয়ে দিচ্ছে তো দাড়ি টেনে ধরছে। পুরুষটি মিছে বিরক্তির ভান করে, তা দেখে মহিলা খিলখিলিয়ে হেসে ওঠে। সুরেলার মুখে হাসি, মনটা অচিরেই ভালো হয়ে গেল। ইস, কি সুন্দর রোমাঞ্চকর দৃশ্য। আর তার বেরসিক জনবকে দেখো, হেলমেট মাথায় বিরক্তি মুখ বানিয়ে রেখেছে। কুতকুতা লাট সাহেব তার জীবনটাই ব্রাশময় বানিয়ে রেখেছে। সে পিঠে এক চিমটি কেটে বলে, কতক্ষণ লাগবো জ্যাম ছাড়তে? খুব খিদা লাগছে আমার, মনে হইতাছে যা রে পামু তারই খামু। আমাকেই খা তবে। নওরিজ গমগমে সুরে বলে ওঠে। সুরেলার পিঠ থেকে মাথা তুলে শার্টের কলার টেনে নিচে নামায়, মুখ থেকে অল্প নেকাব সরি অনুক্ত ঘাড়ে দাঁত বসিয়ে দেয় শক্তি খাটিয়ে। এহেন আক্রমণে নওরিজ স্থবির হয়ে রয়। আশেপাশে অনেকেই তাকে দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষুধায় মাথায় গেছে লাগছে আমার। দাঁত না কোদালোগুলো, সুর ছাড়। সুরেলা ছেড়ে দেয়, নেকাব নামিয়ে আবারও পিঠে মাথা ঠেকিয়ে ঠোঁট চেপে হেসে বলে, আপনারে বিষাদ লাগে? একটু স্বাদ নাই, নুনটা নুনটা, শক্ত শক্ত মাংস। নওরিজ হেলমেটের গ্লাস উঁচিয়ে ঘাড় ফিরিয়ে যায়। সুরেলা চোখ উল্টে তাকায়, কাজলের সরু বক্ররেখায় আঁকা ক্লান্তিমান নয়নভিরাম অদ্ভুত ঢেউ খেলে হাসছে। নওরিজের গম্ভীর চাহনি গভীর হয়, নিচু ভরাট গলায় প্রতি উত্তরে বলে, আমি বিষাদ হলেও 100% শিওর তুই সুস্বাদু হবি। আর নরম নরম মাংসে দাঁত আমিও বসাবো, বুঝলি ডার্লিং? একটার বদলে 100টা অ্যান্ড ইটস স্টিল কন্টিনিউ। তুই সজোরে বসালি, আমি না হয় একটু নরম হলাম, বাট আই মাস্ট গেট মাই রিভেঞ্জ।
বলে চোখ টিপে নরিচ, তবে বাচ্চাদের মতো দু চোখই সমান তালে বুঝে যায়। সুরেলা বাক্যের গভীরে যায় না, মুখ ভেটকিয়ে বলে, আইসেন, মারামারি না পারলেও থুথু দিয়ে দৌড়াইয়া পালাইতে বহুত অভিজ্ঞতা আছে। নরিচ মুখ কুচকে সামনে ফেরে, এভাবে এমন যেন সত্যি থুতু পড়েছে মুখে। সুরেলা হেসে ওঠে, হাসির শব্দ না হলেও শরীরে মৃদু কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনে কারোর অন্তরমহলে অনুরাগ সৃষ্টি হয়। তার খেয়াল কেউ রাখে। শীতল তনুমনে উষ্ণ ছোঁয়া যেন অঙ্গারে পরিণত হয়। বাইকের গিয়ারে থাকা হাত শক্ত হয়, চাপা স্বরে ধমকে ওঠে, টেনে মারবো চর। এসব ছি মার্কা কথা বলবি না আমার সামনে। আর এরকম ছি মার্কা কাজ আমার সাথে করার চিন্তা ভাবনাও মাথায় থাকলে গুলি করে খুলি উড়িয়ে দিব। সুরেলার হাসি বেড়ে যায়, সাথে শরীরের কম্পন। নরিস দীর্ঘশ্বাস পেলে এই মেয়ে তাকে পুড়িয়ে ছাড়বে। জ্যাম ছুটে গেলে বাইক টানে নরিস। সুরেলা এবার আটসাট হয়ে পিঠে আধিপত্য বিস্তার করে, সম্পূর্ণ ভার ছেড়ে বাঁকা হয়ে দুহাতে জাপটে ঘুমে ঢুলে পড়ে। দুর্বল শরীর আর চলছে না যে। নরিস বাইকের গতি কমিয়ে দেয়, এক হাতে পেটে থাকা হস্তদ্বয় শক্ত করে ধরে রাখে যেন পড়ে না যায়। আলো আধারিত ব্যস্ত রাস্তায় এক পুরুষ তার ব্যক্তিগত কিশোরীকে আগলে ধীর গতিতে বাইক চালায়। অধর কোণে মৃদু হাসি, ইচ্ছে তো করে ঘুরে ওই ঘুমন্ত কিশোরীর ললাটে ভালোবাসা এঁকে দিতে। নিজ ইচ্ছাকে দমিয়ে রাখে, একটা চুমুতে তো তৃষ্ণা মিটবে না। দারোয়ানের কাছে পরিচয় পর্ব সেরে বাইক নিয়ে ভেতরে প্রবেশ করে নরিচ। পার্কিং জোনে বাইক থামিয়ে হেলমেট খুলে রাখে, এলোমেলো চুলে হাত চালিয়ে পিঠে লেপতে থাকা রমণীর পানে ফেরে। অপূর্ণ ইচ্ছে পূরণ করতে নেকাব তুলে চুমু বসে ললাটে, গলা পরিষ্কার করে বলে, ডার্লিং, জানি জেগে আছিস, ভং ধরে থাকতে হবে না। সুরেলা চোখ খিচে নেয়। শ্যামলী রমণীর মুখে মিষ্টি হাসি খেলে যায় ঘন, বড্ড মধুর সেই হাসি, যেন সোনালি ধানের শীষ বাতাসে এলোমেলো উড়ে বেড়ায়। নরির চল চেপে ধরতে শুকনো অধর ফুলে ওঠে। বিড়বিড় করে কিছু বলল সুরেলা। নরিত শান্ত চোখে চায়, চাপ বাড়িয়ে বলে, ও বাড়িতে গিয়ে ছবির সাথে কোমর বেঁধে ঝগড়া করো না যেন, লক্ষ্মীটির মতো থেকো। এমন ভাবে কইতাছেন যেন আমি 2 বছরের কচি খুকি, আর আমি কারোর সাথে লাগি না। তাই কেউ লাগতে আসলে চুপ থাকবার পারি না। ভাই কইছে কেউ একটা কইলে 10টা কইয়া বাসায় রাখবে, 10টা কইয়া বসায় রাখবে। যেমন ভাই তার তেমন বোন, দুটোরই মাথার তার ছেঁড়া। তোদের তো পাবনায় রেখে আসা উচিত। বলে চলে যায় চাবি রিং ঘোরাতে ঘোরাতে। সুরেলা দাঁত কটমট করে তার পিছে হাঁটে, চাপা স্বরে হিসিয়ে বলে, আপনার সাহস তো কম না। আমারে কইতেন আমি কিছু মনে নিতাম না, কারণ আপনার মতো খুদখুদ্দা লাট সাহেব, তার উপর লুইসা লোকের ঘর করুম বইলা কথা। কিন্তু আমার ভাইরে কইলে খবর কইরা দিব। নরিস থেমে যায়। সুরেলার নেকাব নিচে নামিয়ে কাজ চেপে নিজের সাথে জড়িয়ে নেয় শক্ত করে। সুরেলার হাড় মাংস যেন কটমটিয়ে উঠল। নরিস গম্ভীর মুখে সাবধানী বাণী শোনায়, ডার্লিং, গলার আওয়াজ একদম নিচে। হ্যাঁ, আমার সামনে গলাবাজি করবি তো ফল ভালো হবে না। আমি কিন্তু খুব খারাপ। সুরেলার মন একটু ডরে, তবে তা প্রকাশ করে না। খানিকটা হাঁসফাঁস করে বলে, হাড্ডি ভাঙ্গা হালাইল রে গোলামের পুত, সারেন কইলাম। মাইসে দেখলে কি কইব? বেশরম মাইয়া জামাই বইলা এরকম রং ঢং করা লাগতো। নরিজ আরেকটু শক্ত করে চেপে ধরে হাঁটা দেয়, ভাবলেশীন গলায় বলে, কেউ কিছুই ভাববে না ডার্লিং, এটা গ্রাম না, ঢাকা শহর। বি নর্মাল। বলিষ্ঠ বাহুর চাপা কলে পিষ্ট সুরেলা লাজে নুইয়ে যায়। নিজেকে হাতে চেপাই পড়া চামচিকার মতো লাগে। জনাবের শার্টের এক কোণা মুঠোয় ভরে পায়ে পা মিলিয়ে হাঁটে, ঘাড় এদিক ওদিক তাকায়। বিশাল বড় বাড়ি, 10 তলা তো হবে। তার বাড়ির কারুকাজটাও নজর কাড়া। সে অবাক সুরে বলে, ইয়া আল্লাহ, এত বড় সুন্দর বাড়ি ওদের নিজস্ব? হ্যাঁ, সাদমান ভাই 3 তলায় থাকে পরিবার নিয়ে, বাকি ফ্লোর ভাড়া দেওয়া। সুরেলা ঠোঁট উল্টায়। বাপরে, বিশাল বড় লোক। সুরেলা খেয়াল করে তারা সিঁড়ির দিকে যাচ্ছে না,
আঙ্গুল তাক করে বলে। রিচ ভাই সিঁড়ি তো ওদিকে। নরিচ ফোঁস করে শ্বাস ছাড়ে। আমি তোর কোন জন্মের ভাই লাগি সুর? আরেকবার ডাকলে চোয়ালে একটাও দাঁত থাকবে না। নরিচের কথায় সুরেলা মাথা তুলে তাকায়, দাঁত কেলিয়ে বলে, আপনি তো আমার পাড়া তো ভাই লাগেন, আর গাঁয়ের ছোট থেকে বুড়া সবাই আমারে রিচ ভাই হিসেবেই জানে। স্যার আন্নের পুরা নাম জানো কি? অমন কইরা জান কেন? শুধু আমি না, গাঁয়ের বেশিরভাগ মানুষই জানে না। নরিচের চোয়াল শক্ত হয়। তার বিয়ে করা বউ নাকি তার পুরো নাম জানে না। পৃথিবীর অষ্টম আর যুবা। সে খানিকটা ধমকে বলে, এত কথা বলছিস কেন? চুপটি করে হাট। এত কথা বলিস জানলে। জানলে নিশ্চয়ই বিয়া করতেন না, তাই তো বড়রা কয় হুজুগে বিয়া করা লাগে না। যাই হোক, খিদা লাগলে আমার খুব বিরতিহীন ভাবে চলতেই থাকে। নরিচ বিরক্ত বোধ করে। সুরেলাকে নিয়ে লিফটে উঠবে এমন মুহূর্তে আরেক নাটক বাঁধে। সুরেলা চাপা স্বরে আতঙ্ক প্রকাশ করে বলে, এডি কোণে নিয়ে যান, আমার ডর লাগে। এটা লিফট গাধা, এতে চড়ে 3 তলায় যাব। নরিচ শান্ত গলায় বলে। সুরেলার চোখের আকার বড় হয়। লিফট নামক শব্দের সাথে পরিচিত নয় সে। কেমন ছোট্ট ঘর, জানালা তো দূরের কথা, ছোট্ট ফুটোও নেই। দরজা বন্ধ হলে শ্বাস কেমনে নিবে? দম আটকে যাবে না? লিফটে প্রবেশ করেই যেন তার দম আটকে আসে। আমি যাবো না, দম বন্ধ লাগতেছে। সিন ক্রিয়েট করবি না সুর। 3 তলা শুধু, আর তুই একা না, সাথে আমিও আছি। সুরেলা মানে না। ভয়ে তার জান যায় যে। নরিচের পেটে আঙ্গুল দিয়ে খোঁচাখুচি করে সে। মিনমিনের সুরে সিঁড়ি পথে যাওয়ার জন্য কুনকুন করে। নরিচ লিফটের দরজা বন্ধ করে দেয়। সুরেলা অস্থির হয়ে পড়ে। দরজা ধাক্কায় অনবরত লিফটে উঠতে শুরু করলে ভয়ে ঠকঠক করে কাঁপে। মেকআপ মাথার উপর দিয়ে তুলে হা হা করে শ্বাস টানে, যেন অম্লজানের অভাব বোধ করছে। আতঙ্কিত হয়ে বলে, রিচ ভাই, আমি শ্বাস নিতে পারছি না। নরিচ সুরেলা কাণ্ডে ঠোঁট টিপে হাসে। লিফটের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলে, মেলো ড্রামা অফ যা। ভাই না ডাকলে তাও শ্বাস দেওয়া নেওয়ার ব্যবস্থা করা যেত। মুডটাই নষ্ট করে দিলি ভাই ডেকে। ব্যাড লাক ডার্লিং। সুরেলা হাঁপানি রোগীদের মতো অবস্থা, এমনভাবে শ্বাস জুড়ে যেন এক্ষুনি অক্কা যাবে। একে বলে মেয়ে মানুষ। নরিচ অতিমাত্রাই স্বাভাবিক। পকেটে হাত ঢুকিয়ে শান্ত চোখে যায়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ডার্লিং, শ্বাসকষ্ট হচ্ছে? শতভাগ শুদ্ধ নির্মল শ্বাস নিতে চাইলে বলো, আমি প্রস্তুত আছি। সুরেলা হুট করে শান্ত হয়ে আসে। ঘন ঘন শ্বাস টানে। শ্যামলীর মুখ চোপায় রক্তিম কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। নরিচ মাহবুবের অধরকণে স্মিত হাসি। এক হাত বাড়িয়ে চোখ টিপে ইশারায় কাছে ডাকে। সুরেলা কালো প্রেক্ষেপণ করে না। কোটি সংযোগে হাত দিয়ে বলিষ্ঠ পিঠে হাত গলিয়ে দেয়। শার্ট মুঠোয় পুড়ে বুকে মাথা রেখে পিড় করে দোয়া ইউনিস পরে আর বলে, আমার বুকটা ধরফর করতেছে কেন? ইয়া আল্লাহ, রিচ ভাই, আমি মইরা যামু। তোকে তো আমি মারবো, তবে একটু একটু করে। মিনি, নাটক বাদ দিয়ে বলো, বাচ্চাটা কোথায়? আনো বাচ্চাটাকে, আমি দেখবো। আরে বাবু জি, কি সব বলছেন? কিসের বাচ্চা, কার বাচ্চা? কোনো বাচ্চা নেই এখানে। নোমান মাহবুব রাগী চোখে ভাইয়ের দিকে তাকান। রমজান মিয়া পাশেই দাঁড়িয়েছিল। ভাইয়ের চাহনিতে নত মাথায় বলে, ভাইজান বিশ্বাস করেন আমার কথা, আমি নিজের চোখে দেখেছি। মিনিকে মাতে বলে ডাকছিল। দামিনী হাসি খিলখিল করে, আপনার দেখার ভুল হবে বাবু, এখানে আমি আর মাসিমণি থাকি শুধু। বাচ্চা কই পাবো? আমার পতি আছে নাকি যে বাচ্চা হবে? নেমখারামটা মাছ দরিয়ায় ফেলে চলে গেছে গা। বলতে বলতে দামিনীর গলার স্বর কঠিন হয়ে আসে। রমজান মিয়া ভীত চোখে বড় ভাইয়ের দিকে তাকায়। নোমান মাহবুব দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কি চাইছো মিনি এখান থেকে চলে যাও? তোমার সমস্ত ভরণ পোষণ সহ যাবতীয় খরচপাতি, এমনকি তুমি যা চাও তাই দেব। এই সব নষ্ট কাজ করার প্রয়োজন পড়বে না তোমার। রানীর হালে থাকবে। অনুগ্রহ করছি চলে যাও। আমি চাই না আমার সাজানো গোছানো সংসার কালো ছায়া পড়ুক। রমজান, ওকে বোঝাও, নইলে পরিণতি ভালো হবে না। তা শেষ করে উপেক্ষা করেন না নোমান মাহবুব।
হনহনিয়ে বেরিয়ে আসে। রমজান মিয়া দামিনীর দিকে কটমটে চোখে তাকিয়ে বাড়ির পিছনে আসে। দামিনী মুখ কষে খিলখিলিয়ে হাসতে থাকে। সুপ্রা বিরক্ত হয় বটে। এই দামিনী কি চাইছেটা কি? ভাইজান, দামনি মনে হয় না যাবে, ওর মতিগতি ভালো লাগছে না। সেদিন বলল ওর খান বাড়িতে জায়গা চাই, তার প্রাপ্য। নোমান মাহবুবের করা চাহনিতে রমজান মিয়া আর কথা আগাতে পারে না, নত অপরাধী মুখে ভাইয়ের পিছু আসে। ঘুনঘুনে অন্ধকারে টর্চ জ্বালিয়ে হেঁটে জঙ্গল পেরিয়ে কাঁচা রাস্তায় দাঁড়ানো গাড়ির কাছে উপস্থিত হয়। গাড়ির কাছটায় কারো উপস্থিতি টের পেয়ে তারা থমকায়। মুখ বরাবর টর্চ ধরতে দাড়ি গভীর জঙ্গলে ঢাকা মুখটা দর্শন হয়। আকরাম নামক পাগল লোকটা চোখে লাইট লাগার ফলে ছটফট করে ওঠে, অশ্রাব্য গালিগালাজ শুরু করে দেয়। রমজান এগিয়ে এসে ধমক দিতে মাথা চুলকে বলে, ও রমজান ভাই, চেয়ারম্যান সাহেবও দেখতেছি, তা কই গেছিলেন এই আন্ধারে? তা জেনে তোর কি কাজ? তুই এখানে কি করিস? রমজানের ধমকে আকরাম হে হে সুরে হাসল, দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলে, ওই পেয়ারি দামুর কাছে যামু। শফিল ভাই সন্দেশ পাঠাইছে, এল্লা দিয়া কয়টা ভাত চাই আর খামু। নোমান মাহবুবের কপালে ভাঁজ পড়ে। রমজানের হাত থেকে টর্চ নিয়ে আকরামের হাতে লাইট ধরে। বাজার ব্যাগ ধরে আছে, সে ব্যাগটা ছিনিয়ে নেয়, উবু করে ঢেলে দেয়। আকরাম হাই হুতাশ করা শুরু করে দেয়। কাঁচের শিশি দু একটা ভেঙেছে, ফেন্সিডিলের বোতলগুলো ঝনঝন শব্দ করছে। আরও হাবিজাবি দেখা যায়। সে রমজানের দিকে তাকায় অবাক চোখে। মিনিও এসব কাজে জড়িয়ে, তুই জানিস তাই না? রমজান মিয়া ইতস্তত বোধ করে, শুকনো ঢোক গিলে বলে, হ্যাঁ ভাইজান, বেশি দিন হয় নাই যাত্রাপালায় শফিল ভাইয়ের সাথে দেখা হয়েছে। সেই মিনিরে অফার দিছে, ভাবছিলাম মিনি মানা করব, কিন্তু নাচতে নাচতে রাজি হয়ে যায়। নোমান মাহবুবের জল শক্ত হয়। আকরাম মাটি হতে সব মাল ব্যাগে ভরে আনারি হাতে। নোমান মাহবুব তার হাতে লাথি মেরে গাড়িতে উঠে বসে। রমজান মিয়া গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দেয়। দেখ রমজান, রিস বাবা যদি এসব জানে, বাপ চাচা মানব না। ভাবছি এসব থেকে বেরিয়ে আসব। টাকা পয়সার তো কমতি নেই। বয়সকালে থানা পুলিশ সম্মানটা ধুলোবালি ছাই না হয়ে যাক। রমজান মিয়ার মুখে বিরক্তি ভর করে, খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে, ভাইজান, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। আর ভুলে যাবেন না যে টাকা করি যা আছে মাল পানির বদলতেই এসেছে। এখন সাধু সাজলে তো আর হবে না। আর রিজ বাবা কিছু করবে না, আপনি হুদাই ভয় পাচ্ছেন। নোমান মাহমুদ স্মিত হেসে বলেন, তুই দেখছি একেবারে নেশা জগতে আটঘাটে গেড়ে বসেছিস। আমি অবশ্য অত শতর দিকে ছিলাম না, টাকা নিয়ে অন্ধের মতো থাকতাম। যা করো করো, আমার এলাকায় কালা ব্যবসা করার আর আমার মুনাফা দিবা না তাই হয়? ও টাকা দিত শুধু। বয়স হচ্ছে, এখন দুদিন পর কবরে যাবে। আর ছেলেটা সেই, যাই হোক, আমার ছেলে তো আমি জানি কতটুকু করতে পারে। তোকে বললাম তুই ভেবে দেখিস। মতিনটা ঠিক, কিন্তু জেলে পচেছে, কিছুতেই জামিনে বন্দোবস্ত করা যাচ্ছে না। ওর বউ বাচ্চা মেয়ে হারিয়ে পুলিশের কাছে সব খুলে বলেছে। মতিনের সাথে কারা কাজ করত সেসব জানিয়েছে। ওরা সবাই গা ঢাকা দিয়ে বসে আছে। রমজান মিয়ার মুখোপই থমথমে। দুদিনের পুচকে ছেলে যাকে কোলে পিঠে করে বড় করলো, তাকে ভয় পাবে নাকি? দেখা যাবে কতটুকু কি করতে পারে। সবই তো শুরু। রেবেকা বানু বসার ঘরে বসে সুপারি কাটছিলেন আর বোনের সাথে সুখ দুঃখের গল্প জুড়ছিলেন। নীরব দর্শক আরিফা, স্বামী ও দেবেরকে থমথমে মুখে বাড়ি ফিরতে দেখে রেবেকা বানু চিন্তিত মুখে সুধান, রিজের আব্বা, কি হয়েছে? আপনার তো কাল ফেরার কথা ছিল, আজকেই আসলেন যে? সব ঠিকঠাক আছে তো? রিজ আব্বা, পিসি দুজনের হালচাল ভালো তো? নোমান মাহবুব ছোট্ট করে সব ঠিকঠাক আছে জানিয়ে চলে যান। রেবেকা বানু দেবরে পানে ফিরে জিজ্ঞেস করে, রমজান, কি হয়েছে? ওনার মুখ সোফা সুবিধার ঠেকছে না? তোমার মুখের অবস্থাও সুবিধার না। কোনো সমস্যা? সমস্যাটা তো আপনার ছেলে নিজেই টেনে এনেছে ভাবি। ওই ফকিন্নির ঝি মানেই অশান্তি। আপনার ছেলে মাথায় চড়ে নাড়ছে, আর ওদিকে আমার ছেলেটা সেসব দেখে বউয়ের সাগরে ভাসছে। রিজ বাবা, বউ ছাড়া তো
ভাইয়ের দুঃখে চোখে দেখে না। ভাবি আপনার দিন ফুরিয়ে আসছে এখন। মেয়েটা ভাইয়ে অশান্তি তো লাগিয়েছেই, আপনাকেও ছেলের কাছ থেকে দূরে নিয়ে যাবে। দেখে নিয়েন